হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের জিকে জিএসের 31 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই জানো আমরা 1 থেকে 100 ক্লাসের একটি সিরিজ শুরু করেছি, যেখানে এই ক্লাসটা হবে আমাদের 31 নম্বর ক্লাস। 1 থেকে 30 নম্বর ক্লাস তোমরা যারা দেখোনি বা হয়তো আমাদের চ্যানেলে প্রথমে এসেছো, তোমাদেরকে জানিয়ে দিই ভিডিওর ডেসক্রিপশানে আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। এই ক্লাসগুলো অবশ্যই দেখে নোট করে নেবে। কেন করে নেবে? যদি তুমি আপকামিং জিআরবিডি2, গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসেম্বলি, ফরেস্টার, জেল পুলিশ, ত্রিপুরা পুলিশ বা এসএসসি, দ্যাট মিন্স তুমি যে এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের এক্সাম সিলেবাসে যদি জিকে জিএস থাকে, তাহলে আমি অনায়াসে তোমাদেরকে বলতে পারবো এই ক্লাসগুলো তোমাদের জন্য 100% বেনিফিটেড। বিগত 10-15 বছর বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে আমরা ক্লাসে করাচ্ছি। বিশেষ করে জিআরবিটিতে যারা বসতে যাচ্ছ, তোমাদের জন্য তো সুপার ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের পরীক্ষা পাশ করাতে এই ক্লাসগুলোর ম্যাক্সিমাম অবদান থাকবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি, জিআরবিটি2, ফরেস্টার, ত্রিপুরা পুলিশ, এসএসসি, রেলওয়ে, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি অ্যান্ড আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে, যেটা আমরা গত 7 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোট প্রোভাইড করছি। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। নোট করে রাখো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। অনলি পিডিএফ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে। চলো আজকে প্রথম কোশ্চেনটা কি দেখো, বেঙ্গলি এবং ইংলিশ দুটোটা ভার্সনই আমরা রেখেছি। তোমরা যারা যেটাতে কমফোর্টেবল এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি ভার্সনে, সেই কারণে আমরা বেঙ্গলিটা দিয়ে ডিসকাস করছি। আচ্ছা চলো, মানুষের লালার প্রধান উৎসেচক কী? আমাদের যে জিহ্বার মধ্যে আমাদের একটি লালা থাকে, ঠিক না? এই লালার প্রধান উৎসেচক কী? লালার মধ্যে যে থাকে, এর মধ্যে প্রধান উৎসেচকটা কোনটা? কী হবে সঠিক উত্তর? অপশন 4টি আছে, যারা জানো অবশ্যই তোমরা কমেন্টস করবে। কিন্তু কমেন্টস করলে তোমাদের লাভ হবে কি, তোমাদের একটা রিভাইজ হবে। যারা জানো তারপরে তোমাদের একটা রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? ট্রাই করবে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে দেখো, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার। অপশন বি নাম্বার হবে রাইট আনসার। পলিয়াটিন। পলিয়াটিন হলো মানুষের লালার প্রধান উৎসেচক, বুঝতে পারছো? পলিয়াটিন, বা এটাকে আমরা লালা অ্যামাইলেজও জানি, বা লালা অ্যামাইলেজ ও এটাকে বলা হয়, পলিয়াটিন বলা হয় বা লালা অ্যামাইলেজ। যেটা তোমাদের অপশন থাকে সেটাই তোমরা আনসার করবে, বুঝতে পারছো? লালা অ্যামাইলেজ। ওকে চলো, অ্যাকচুয়ালি এই যে পলিয়াটিন লালার প্রধান উৎসেচক, এটার অ্যাকচুয়ালি কাজ কি জানো তোমরা? এটার কাজ হলো যে আমাদের জটিল যে কার্বোহাইড্রেট রয়েছে, সেটাকে শর্করা বা মাল্টুজে পরিণত করা, যা ওই শর্করাটা যা মুখের মধ্যে হজম প্রক্রিয়া শুরু করে, মানে আমাদের হজম প্রক্রিয়াটাকে সেটা মুখের মধ্যে থেকে শুরু করতে সাহায্য করে, বুঝতে পারছো? ভেরি ইম্পর্টেন্ট, জিএসের জেনারেল সায়েন্সের কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এটা এসেছে। হ্যাঁ, ওকে চলো সেকেন্ড কোশ্চেনটা কি দেখো। সেকেন্ড কোশ্চেন, ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? ইংরেজি কাব্যের, হোয়াট ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি? ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? ইমেজে তোমরা দেখতে পাচ্ছ, হয়তোবা দেখলে হয়তোবা চিনবে না। যারা জানো অবশ্যই সঠিক উত্তরটা কি আনসার করো। সঠিক উত্তর কি হবে? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার, জিওফ্রে চসার। উনি হলেন জিওফ্রে চসার, উনাকে ইংরেজি কাব্যের জনক বলা হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে অপশন এতে কি আছে দেখো, অ্যাডাম স্মিথ। অনেকবার অনেক এক্সামে এসেছে, আমরা আলোচনা না করলে নাই হয়। অ্যাডাম স্মিথকে কিসের জনক বলা হয়? অবশ্যই আমরা জানি অর্থনীতির জনক বলা হয়। আমরা আগের ক্লাসগুলোতে এটা করিয়েছি এবং অনেক পরীক্ষাতেও কিন্তু এসেছে এটা। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে অর্থনৈতিক জনক বলা হয়। ইংরেজি কাব্যের জনক কাকে বলা হয়? জিওফ্রে চসারকে ইংরেজি কাব্যের জনক বলা হয়। এবং লেবিসিয়ারকে কিসের জনক বলা হয়? পরীক্ষায় এসেছে অনেক পরীক্ষায়, লেবিসিয়ারকে রসায়নের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রসায়নের জনক বলা হয় লেবিসিয়ারকে। তাহলে আশা করি তোমরা এগুলো নোট করে নিয়েছো। রসায়নের জনক কাকে বলা হয়? লেবিসিয়ারকে। অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। ইংরেজি কাব্যের জনক
কাকে বলা হয়? জিওফ্রে চসারকে। আশা করি পরীক্ষায় আসলে পারবে। ওকে, এগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিয়ার স্টুডেন্ট। বিগত বছরগুলোতে কোনো না কোনো এক্সামে এগুলো এসেছে, ওই বিভিন্ন কোশ্চেনপত্র থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো উঠিয়ে আনছি, যেখানে দেখবে হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি, জিএস সব কিছু সাবজেক্ট এখানে তুমি আবার পেয়ে যাচ্ছ একটি ক্লাসের মধ্যেই কিন্তু। ঠিক আছে, চলো থার্ড কোশ্চেনটা কি দেখো। আর যদি ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে সকলে। হ্যাঁ, লাইক করতে তো কিছু লাগে না, করবে ভালো লাগলে, তাহলে আমি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা ক্লাসগুলো পছন্দ করছো। আর কোনো যদি কারেকশন বা কিছুর প্রয়োজন পড়ে সেটাও বলবে, সেটাও আরও ইমপ্রুভ করতে চেষ্টা করবো, আমার বেটার আমি দিতে চেষ্টা করছি। ওকে, চলো নিম্নলিখিত অভয় ঘাট কার সমাধিস্থল? এই যে অভয় ঘাট, তোমরা এই ইমেজটা তো দেখতে পাচ্ছ, পরীক্ষায় আসে, আমি আরও ডিসকাস করবো তোমাকে এখানে ক্লাসের এই কোশ্চেনটার মধ্যে, অনেক কিছু পরীক্ষায় আসে এখান থেকে। অভয় ঘাট কার সমাধিস্থল? কী হবে সঠিক উত্তর? প্রথমে আমরা সঠিক উত্তরটা জেনে নিই। সঠিক উত্তরটা হবে মোরারজি দেশাই। হ্যাঁ, মোরারজি দেশাইয়ের তোমার সমাধিস্থলকে বলা হয় অভয় ঘাট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অপশন এতে আছে দেখো লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থলের নাম কি জানো? পরীক্ষায় আসে, সেটা হলো বিজয় ঘাট। এভাবে পরীক্ষায় আসে, যেমন এখানে নিম্নলিখিত অভয় ঘাট কার সমাধিস্থল, তোমাদের আসবে নিম্নলিখিত বিজয় ঘাট কার সমাধিস্থল, তাহলে হবে তোমরা লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে, যদি বলে নিম্নলিখিত শান্তিবন কার সমাধিস্থল, তাহলে বলবে জওহরলাল নেহেরু। শান্তিবন। যদি বলে নিম্নলিখিত শান্তিস্থল কার সমাধিস্থল, তাহলে বলবে ইন্দিরা গান্ধী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিরিয়াস লও ক্লাসগুলোকে, আমি বললাম সিরিয়াস লও তোমাদের পরীক্ষাকে ক্লিয়ার করাতে এই জিকে জিএসের ক্লাসগুলো তোমাকে ম্যাক্সিমাম স্কোর উঠিয়ে দেবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যেটা জিআরবিটি 1-এর সময় আমরা সিরিজ শুরু করেছিলাম, এখনও আমি সবসময় বলি স্টুডেন্টদেরকে, আমি বলেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট কথা শুনেছে এবং 700+ স্টুডেন্টকে আমরা জিআরবিটিতে ক্লিয়ার করিয়ে দিয়েছি, একমাত্র আমাদের জিকে জিএস ম্যাক্সিমাম কমন পড়েছে বলে, একদম 90%-এর উপর হুবহু কমন পড়েছে বলে আমরা এত স্টুডেন্টকে ক্লিয়ার করিয়ে দিতে পেরেছি। একটু কথাগুলো বুঝো, শুনো, ঠিকঠাকভাবে করো প্রিপারেশান। পরীক্ষা নোটিফিকেশান আসবে, পরীক্ষা হবে, চাকরিতেও জয়েন করবে, বাট তুমি যদি সেই স্রোতে যদি নিজেকে মিলিয়ে না নিতে পারো তাহলে কিন্তু তুমি আটকে পড়বে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নাম্বার কোশ্চেন। কি বলা হয়েছে 4 নাম্বার কোশ্চেন? ভারতের উচ্চতম দরজা বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? তাহলে আমরা একটা কোশ্চেন এখান থেকে কি বললাম পেলাম, ভারতের উচ্চতম দরজা কোনটা? বুলন্দ দরওয়াজা, এটা ভারতের উচ্চতম দরজা। যদি কোশ্চেনটা এমন আসে ভারতের উচ্চতম দরজা কোনটি, তাহলে বলবে বুলন্দ দরওয়াজা। আচ্ছা, এখানে বলা হয়েছে এই বুলন্দ দরওয়াজা ভারতের উচ্চতম দরওয়াজা কোথায় অবস্থিত বলা হয়েছে? রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, হায়দ্রাবাদ, কোথায় বলা হয়েছে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ। ঠিক না, উত্তরপ্রদেশ। আচ্ছা, এখন পর্যন্ত আমরা 4টা কোশ্চেন আলোচনা করেছি, 4টার আনসার কিন্তু বি অপশনে রয়েছে। ঠিক না, আচ্ছা উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশে ইউপিতে অবস্থিত ভারতের উচ্চতম দরওয়াজা বুলন্দ দরওয়াজা, এই ইমেজটা তোমরা দেখতে পারো। ঠিক না, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে ভারতের উচ্চতম দরওয়াজা বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে নির্মাণ করেছিলেন? সেটা আকবর নির্মাণ করেছিলেন, আমরা সকলে জানি আকবর নির্মাণ করেছিলেন। ঠিক আছে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আকবর নির্মাণ করেছিলেন বুলন্দ দরওয়াজা। ঠিক আছে, আচ্ছা এই যে দরওয়াজাটা, এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো তোমার, এই যে আকবর মানে গুজরাটের যে বিজয়, গুজরাটের যে বিজয়টা, গুজরাটকে যখন বিজয় করেছিলেন সেই বিজয়েরকে মানে মানে স্মরণীয় রাখতেই আকবর এই বুলন্দ দরওয়াজাটা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 5 নাম্বার কোশ্চেন। একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ কত? আমরা সকলে জানি, একদম বেসিক কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে এসেছে। আমাদের একটি সুস্থ একটি স্বাভাবিক একটি মানুষের মধ্যে, মানব দেহে কত লিটার রক্ত থাকে জানো তোমরা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আনসার করো, সঠিক আনসার করো, একদম খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইয়েস, 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটারের মধ্যে অ্যাপ্রক্সিমেট রক্ত থাকে একটি সুস্থ স্বাভাবিক মানুষের শরীরে। মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আচ্ছা, এখানে রক্তের উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে, চলো আমরা কম বেশি যেটুকু আমাদের মাথায় আছে আমরা আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম আসে রক্তের পিএইচের পরিমাণ কত? পিএইচের পরিমাণ কত? পিএইচের ফুল ফর্ম তো তোমরা জানো, পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, পিএইচ। হ্যাঁ, ক্লাসগুলো স্লো মোশন করাবো, আস্তে আস্তে করাবো, বুঝিয়ে করাতে চেষ্টা করব। যদি ঠিকঠাকভাবে ক্লাসগুলো সাইলেন্স মোডে তোমরা ভালো করে শুনো, আশা করি মানে খুব ভালো কিছু হবে।
এই যে পিএস, রক্তের পিএসের পরিমাণ কত? পিএসের ফুল ফর্ম কী বললাম আমি? পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। পিএইচের পরিমাণ হলো 7.4। মানুষের রক্তে পিএইচের পরিমাণ 7.4, ঠিক আছে? মানুষের রক্তে পিএইচের পরিমাণ কত? 7.4, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরও কোশ্চেন আসে, যেমন এই যে রক্ত কোথায় শুদ্ধ হয় জানো? আমরা সকলে জানি বৃক্ক, যাকে আমরা কিডনি বলি, কিডনি বা বৃক্কতে রক্ত শুদ্ধ হয়, ঠিক আছে? আচ্ছা, বৃক্ক যেহেতু বললাম, বৃক্কের উপরে আরেকটা কোশ্চেন আসে পরীক্ষায়। কি আসে জানো? বৃক্কের গঠনগত বা কার্যগত একককে কি বলে? অনেকবার অনেক এক্সামে এসেছে জিএস থেকে, জেনারেল সায়েন্সের কোশ্চেন। সেটাকে বলে নেফ্রন, ঠিক আছে? নেফ্রন। কি? বৃক্কের গঠনগত বা কার্যগত একককে বলে নেফ্রন। এই বৃক্কের মধ্যেই রক্ত শুদ্ধ হয়, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আশা করি তোমরা নোট করে নিয়েছো বা ঠান্ডা মাথা সাইলেন্স মোডে ক্লাসগুলো দেখছো। হ্যাঁ, চলো 6 নম্বর কোশ্চেন। জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম শহর কোথায় অবস্থিত? পৃথিবীর বলা হয়েছে নাকি ভারতের বলা হয়েছে, মনে রাখবে। জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম শহর কোনটি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে টোকিও। হ্যাঁ, জাপানের টোকিও বলতে জাপানের রাজধানী টোকিও, ঠিক না? জাপানের রাজধানী টোকিওতে, হ্যাঁ, জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম শহর, জনসংখ্যার দিক থেকে, ঠিক আছে? বৃহত্তম শহর টোকিও, জাপানের টোকিও, রাজধানী টোকিও, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তোমাদের আরও প্রশ্ন আসতে পারে, যেমন এই ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন কি বলবো, আয়তনের বিচারে। এখানে কি বলা হয়েছে? জনসংখ্যার বিচারে যদি বলা আয়তনের বিচারে পৃথিবীর বৃহত্তম শহর, এটা তো জনসংখ্যার দিক দিয়ে, এখানে জনসংখ্যা সবচেয়ে বেশি। আর আয়তন যদি বলে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তাহলে তোমার নিউ ইয়র্ক হবে। নিউ ইয়র্ক তো আমেরিকা, ঠিক না? নিউ ইয়র্ক হবে, ঠিক আছে? আমেরিকা। এটা হলো তোমার আয়তনের দিক থেকে, আর জনসংখ্যার দিক থেকে হলো টোকিও, মনে রাখবে, কনফিউজড হবে না। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? ইন্টারিম প্রেসিডেন্ট। অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সচিনানন্দ সিনহা। হ্যাঁ, ডক্টর সচিনানন্দ সিনহা, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? ডক্টর সচিনানন্দ সিনহা ভারতের প্রথম অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ছিলেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, ভিটামিন থেকে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? আমি ভিটামিনের উপরে ফুল ডিটেলস একটি ক্লাস করাবো, একদম A to Z। এখান থেকে তুমি 1 নাম্বার পাবে যদি পরীক্ষায় আসে। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? আমরা সকলেই জানি, বেসিক কোশ্চেন, পরীক্ষায় অনেকবার আমরা এসেছে বা পড়েছি, ছোটো থাকতে পড়েছি, ক্লাস 5-6 থেকেই আমরা পড়েছি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, ঠিক না? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। আচ্ছা, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি জানো তোমরা? ভিটামিন সি এর, ইয়েস, অ্যাসকার্বিক অ্যাসিড। হ্যাঁ, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকার্বিক অ্যাসিড। ওকে, চলো অপশন এ তে কি আছে? ভিটামিন এ। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি তোমরা জানো? রেটিনল। হ্যাঁ, রেটিনল, ঠিক আছে? রেটিনল হলো ভিটামিন এ এর রাসায়নিক নাম। আর ভিটামিন বি এর রাসায়নিক নাম হলো থিয়ামিন, ঠিক আছে? আর ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো, ভিটামিন কে এর রাসায়নিক নাম, ভিটামিন বি এর রাসায়নিক নাম, ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলুকুইনুন। হ্যাঁ, ফাইলুকুইনুন হলো ভিটামিন কে এর রাসায়নিক নাম, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনটা দেখো। কলেরা ছড়ায় কিসের দ্বারা? কলেরা, এই যে কলেরা রোগ, এটা কিসের দ্বারা ছড়ায়? কলেরা ভাইরাস দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, না প্রোটোজোয়া দ্বারা, না আলগি দ্বারা? কলেরা রোগ কিসের দ্বারা ছড়ায়? অ্যাকচুয়ালি কলেরিয়া একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ। হ্যাঁ, সুতরাং ব্যাকটেরিয়া দ্বারাই ছড়ায়। হ্যাঁ, কলেরিয়া একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ আমরা জানি, সুতরাং এটা ব্যাকটেরিয়া দ্বারাই ছড়ায়, ঠিক আছে? আচ্ছা, এই যে কলেরাটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে, কিন্তু এটা ভিত্রিউ কলেরি নামক একটি ব্যাকটেরিয়া দ্বারা ছড়ায়। ভিত্রিউ, হ্যাঁ, ভিত্রিউ নামক একটি ব্যাকটেরিয়া দ্বারাই এই রোগটা, কলেরিয়া রোগটা ছড়ায়। হ্যাঁ, এটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পরীক্ষায় এমনও আসে যে একটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া গঠিত রোগ, কয়েকটা রোগের নাম দিয়ে দেবে। নিম্নের কোনটি ভাইরাস গঠিত রোগ, কয়েকটি ভাইরাস গঠিত রোগের নাম দিয়ে দেবে। এগুলো কিন্তু তোমরা একটু দেখবে, ঠিক আছে? মানে ইম্পর্টেন্ট। ভাইরাস গঠিত রোগের মধ্যে তুমি পোলিও ভাইরাস গঠিত রোগ, ডেঙ্গু, পিত্তজ্বর, এগুলো কিন্তু ভাইরাস গঠিত রোগ, ঠিক আছে? আর প্রোটোজোয়া যদি গঠিত রোগ যদি বলি, প্রোটোজোয়া গঠিত রোগ, ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়া গঠিত রোগ, ম্যালেরিয়া, ঠিক আছে?
যেটা বিশেষ করে ওই শ্রী এনিফিলিস মশা মানে যদি কামড় দেয় তাহলে কিন্তু ম্যালেরিয়া রোগটা হয়। ঠিক আছে, মনে রাখবে, এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন জিএসসি থেকে। হ্যাঁ, 10 নম্বর কোশ্চেনটা দেখো, পাদ শাহনামা গ্রন্থটির রচয়িতাকে, পাদ শাহনামা গ্রন্থটির রচয়িতাকে, কী হবে সঠিক উত্তর? গুলবদন বেগম, আবুজ ফজল বা আব্দুল হাফিদ লাহোরি বা কোনোটাই নয়। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। হ্যাঁ, আব্দুল হামিদ লাহোরি পাদ শাহনামা গ্রন্থটির রচনা করেছিলেন। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে গ্রন্থটি পাদ শাহনামা গ্রন্থ আব্দুল হামিদ লাহোরি লিখেছিলেন বা রচনা করেছিলেন, অ্যাকচুয়ালি কিসের উপরে বেস করে এটা জানো তোমরা? এই যে শাহজাহানের শাসনকালটাকে অ্যাকচুয়ালি বিস্তারিতভাবে এই গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে, শাহজাহানের শাসনকালটাকে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। চলো 11 নম্বর কোশ্চেনটা দেখো, মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? আমরা সকলে জানি, বেসিক কোশ্চেন, অনেকবার অনেক এক্সামে এসেছে। মানব দেহের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত? ক্রোমোজোমের সংখ্যা হলো কি 46টি। অপশন সি হবে সঠিক উত্তর, 46টি, মানে 23 জোড়া। যদি আমরা জোড়াতে বলি 23 জোড়া, যদি পরীক্ষায় আসে 23 জোড়া, 20 জোড়া, 22 জোড়া, তাহলে 23 জোড়া। ঠিক আছে, আর সংখ্যাতে আসলে 46টি, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেনটা দেখো, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? আমাদের যে পেশি, এই যে ধরো পেশিকে যখন ক্লান্তি আসে, পেশির মধ্যে থকাও না হয়, সেটা কোন পেশি মানে কোন অ্যাসিডের জন্য সেটা দায়ী অ্যাসিড? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, এই ল্যাকটিক অ্যাসিডের কিন্তু দায়ী পেশির ক্লান্তির জন্য। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেন, কে ভারতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন? আশা করি জানো তোমরা, যারা ক্রিকেট প্রেমী, ক্রিকেট খেলা ভালোবাসো দেখতে, আশা করি কম বেশি তোমরা এটা জানো। কে ভারতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন? ইয়েস, সঠিক উত্তর হবে কি সি.কে. নাইডু। অপশন বি হবে সঠিক উত্তর, সি.কে. নাইডু প্রথম ভারতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 14 নম্বর কোশ্চেন। আচ্ছা, তোমাদেরকে আরেকটি ইনফরমেশন আমি দিয়ে দিই। তোমরা অনেকে হয়তো বা জানো, বা অনেকে তো জয়েন করে নিয়েছো, প্রায় 400-র উপরে স্টুডেন্ট জয়েন করে নিয়েছো। আমাদের একটি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভালো করে শোনো, পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে পেইড বলতে যেখানে 499 তোমাকে পে করে 2027 সাল পর্যন্ত তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে পারো। কী কী ফেসিলিটি পাবে? পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, এই যে আমরা ক্লাসগুলো করাচ্ছি এবং করাবো, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, সঙ্গে আনসার কি, তাছাড়া বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, জব ইন্টিমেশন, আরও অনেক কিছু ফেসিলিটি আছে। সেই ফেসিলিটিগুলো শুধুমাত্র 499 ওয়ান টাইম পেমেন্ট, মনে রাখবে, নাকি মান্থলি নাকি বৎসরে করতে হবে না, শুধু একবারই পেমেন্ট করবে। একবার পেমেন্ট করে আপ টু 2027 পর্যন্ত এই ফেসিলিটিগুলো তুমি পেতে পারবে। প্রায় 400-র উপর স্টুডেন্ট এখানে জয়েন রয়েছে। যদি তুমি চাও অবশ্যই জয়েন করো। আমি বলবো, যদি তুমি কোনো চাকরির প্রস্তুতি করছো তাহলে অবশ্যই তুমি জয়েন করলেই ভালো হবে, তোমার কোনো লস হবে না। শুধুমাত্র একবার 499 পে করেই তুমি 2027 পর্যন্ত পার মান্থ কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন, প্রত্যেকটা জিকে জিএসের পিডিএফ, আনসার কি, আরও বেশ কিছু ফেসিলিটি আছে, সেগুলো তুমি নিতে পারো। কিভাবে জয়েন করবে? জয়েন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, মেসেজ করে বলবে দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই। তাহলে তোমাদেরকে আমরা আরও ডিটেলস দেবো, কী কী এখানে পাই, মানে জয়েন করার পরে কী কী ফেসিলিটি পাবে তুমি দেবো, স্ক্যানার দেবো, সেখানে পেমেন্ট করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, আমরা জয়েন করিয়ে দেবো। আশা করি লস হবে না, একবার ভেবে দেখো। চলো 14 নম্বর কোশ্চেনটা কি দেখো, 14 নম্বর কোশ্চেনটা হলো, কমনওয়েলথ গেম ফেডারেশন, যাকে সিজিএফ বলা হয় সংক্ষেপে, সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর লন্ডন, কুয়েত, নিউ দিল্লি, সুইজারল্যান্ড। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লন্ডনে অবস্থিত। সিজিএফ মানে কমনওয়েলথ গেম ফেডারেশনের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1932 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1932 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল। তাছাড়া তোমাদের আরও কিছু পরীক্ষায় প্রশ্ন আসে, যেগুলো আমি ডিসকাস করে দিচ্ছি, যেটা তোমাদেরকে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এখানে কি বললাম, কমনওয়েলথ গেম ফেডারেশন। আরেকটা পরীক্ষা তোমাদের আসে যে অলিম্পিক কাউন্সিল অফ ইন্ডিয়া, এর সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তাহলে তোমরা বলবে কুয়েতে অবস্থিত। তাছাড়া তোমাদের পরীক্ষায় আসে যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, অল ইন্ডিয়া বলে যেমন রাখবে, ফুটবল ফেডারেশন, যেটাকে সংক্ষেপে AIFF বলা হয়, সেটার সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা নিউ দিল্লিতে অবস্থিত।
তাছাড়া যদি বলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত, তাহলে বলবে সুইজারল্যান্ডে অবস্থিত। কি? ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ওকে, মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। চলো 15 নম্বর কোশ্চেনটা কি দেখো, হুডু জলপ্রপাত কোন নদীর উপর নির্মিত? হুডু জলপ্রপাত কোন নদীর উপরে নির্মিত? সঠিক উত্তর হবে কাবেরী, সুবর্ণরেখা, বহারি, রিহাদ। কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদীর উপরে হুডু জলপ্রপাত অবস্থিত। কোথায় অবস্থিত? এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এই জলপ্রপাতটার উচ্চতা কত জানো তোমরা? 75 মিটার। ওকে, 75 মিটার, যেটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে। ওকে, চলো আজকের ক্লাসে আমরা এই 15টি কোশ্চেন, এক্সট্রা ফ্যাক্ট বুক মিলে প্রায় 30-35টা কোশ্চেন আমাদের ক্লাসে হয়ে যায়। যদি তোমরা প্রত্যেকটি কোশ্চেন নোট করো, পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের 3,500-4 হাজার কোশ্চেন তোমাদেরকে আমরা দেবো ক্লাসের মাধ্যমে। এগুলো থেকে তুমি একদম 90%-এর উপর কমন পাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকদিন ক্লাসটি অ্যাটেন্ড করবে, এবং এই পিডিএফগুলো যদি বাকি কিছু পেতে চাও, আমি বললাম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নাও। তাছাড়াও আমাদের 2টি ফ্রি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফ্রি গ্রুপ দুটোটা। তুমি যদি জয়েন না করে থাকো, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, জয়েন করে নাও। বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি গ্রুপগুলোতে পেয়ে যাবে। আপকামিং অল এক্সামের যেগুলো বললাম, আমাদের কাছে বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। যদি নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে, 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।